আজকে মুসলিম লীগ বাংলাদেশে, এই দেশে, আমাদের এই বাংলাদেশে মুসলিম লীগের আগের সেই অবস্থা নেই। হ্যাঁ, এটা মহসিন রশিদ ভাইয়ের মতো মানুষরা চেষ্টা করছেন যে একটা পার্টি, এত ট্রেডিশনাল পার্টি, এত একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এটা হারিয়ে গেলে কেমন হয়। মানুষের মন থেকে যদি দলটি মুছে যায় তাহলে এটা একদমই চিরতরে এটা শেষ হয়ে যাবে, নিষিদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না। আর যদি মানুষের মনে তার স্থান থেকে যায় তাহলে নিষিদ্ধ করে লাভ নেই। জামাতে ইসলামকে আইন করে নিষিদ্ধ করা হয়েছিল, তাই বলে কি জামাতে ইসলাম হারিয়ে গেছে? আমার তো মনে হয় জামাতে ইসলাম আগের চেয়ে বোধহয় আমার মনে হয় যে আরেকটু শক্তিশালী হয়েছে। শক্তিশালী অবস্থানে আছে। এটা হলো বাস্তবতা। এখানে আপনি করিডোর দেবেন বাংলাদেশের সাথে? How can you check it? How can you exactly make intervention of smooth passing of the vehicles carrying arms and ammunitions? Dangerous. সুতরাং আমি সরকারকে, আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি সরকারের প্রতি আবেদন জানাবো যে এই জিনিসটা, করিডোরটা দেওয়ার ব্যাপারে যেন সরকারকে 100 বার চিন্তা করতে হবে। এখন মার্চ টু যমুনা ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধে 1 ঘন্টার আলটিমেটাম, এগুলো আমি আপনি হেডলাইনে আসছে এবং বিভিন্ন মানে টেলিভিশনেও আসছে দেখলাম। আর আমি যে জায়গাটিতে ছিলাম আপনি জানেন, সেখানে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমার যে বিষয়টা হলো এই যে আমি মহসিন রশিদ ভাইয়ের কথাটা সূত্র ধরে শুরু করি। উনি খুব বুজুর্গান মানুষ, বাংলাদেশের রাজনীতির উলট পালট, উত্থান পতন অনেক কিছু দেখেছে। ওনার বয়সের এবং ওনার অভিজ্ঞতার মতো মানুষের কিন্তু তারা জীবন্ত ইতিহাস। তো সেই থেকে আমি একটা ছোট্ট জায়গায় একটি কথা বলি, যেটা মহসিন ভাই ইঙ্গিত করেছেন, যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে এটাকে হারিয়ে যায়, ইতিহাস কিন্তু তা বলে না খুব একটা। এটা কোনো না কোনো ভাবে টিকে থাকে এবং সেটা ইউরোপে হয়েছে। যেমন ধরেন আপনার নাৎসি পার্টি আছে, তারপরে আপনার হিটলারের যে পার্টি নাজি, এগুলো আছে। হয়তো ইয়ে হয়েছে, সেটার গ্রাউন্ড ছিল ভিন্ন রকম। একটি রাজনৈতিক দলকে, একটি রাজনৈতিক দল হারিয়ে যায় তখনই যেই রাজনৈতিক দলটি সম্পূর্ণ মানুষের, মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা মানুষের সান্নিধ্য সাহচর্য থেকে দূরে সরে যায়। একটি রাজনৈতিক দলকে যখন দেশের মানুষ ত্যাগ করে বিভিন্ন কারণে, তখন সেই রাজনৈতিক দলটি নিষিদ্ধ করার, দলটিকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন পড়ে না। এই দলটি এমনিতেই হারিয়ে যায়। এবং বাংলাদেশ না, ভারত উপমহাদেশেও আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি, যে রাজনৈতিক দলগুলো আপনার জনবিচ্ছিন্ন হয়ে গেছে, সেই দলগুলো আর আজ টিকে নেই। এটা খুব স্বাভাবিক। আজকে আমাদের মহসিন রশিদ ভাই যে দলের প্রধান সভাপতি, উনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু বলবো, এটা আমি ইতিহাসের খাতিরে আমাকে বলতে হবে। এই মুসলিম লীগ, আজকে আমরা যে দেশটি দাঁড়িয়ে আছি, এটা সৃষ্টি করেছে মুসলিম লীগ। সেটা হলো পাকিস্তান। পাকিস্তান সৃষ্টি শুধু ভারতবর্ষের ইতিহাসে নয়, সারা বিশ্বের ইতিহাসে একটি বিস্ময়, যে একটি শ্রেণী, একটি কমিউনিটির জন্য একটি রাষ্ট্র তৈরি হয়েছে। এবং এই রাষ্ট্র তৈরির ক্ষেত্রে যে মানুষটি সর্বাত্মক আপনার নেতৃত্ব দিয়েছেন, তিনি মোহাম্মদ আলী জিন্নাহ, কায়েদে আজম। এবং তারপরে আমি অবশ্যই যাকে ক্রেডিট দিব, তিনি 46-এ যে নির্বাচন হলো ব্রিটিশ রাজের অধীনে, সেটাতে মুসলিম লীগ এই তৎকালীন বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব বাংলায় অ্যাবসলিউট মেজরিটি পেল। এবং দিস মেজরিটি ক্রিয়েটেড এ consolidated position for Muslim League to demand Pakistan. তো সুতরাং আমি যদি সত্যিকার অর্থে পাকিস্তান সৃষ্টির জন্য কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে আমি সর্বাত্মক নেতৃত্বের ক্রেডিট দেব, এবং হুসেন শহীদ সরওয়ার্দী, অবিভক্ত বাংলার তৎকালীন যে প্রধানমন্ত্রী, অবিভক্ত বাংলার মানে সরকার প্রধানকে বলা হতো প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার না, উনি বিষয় অবদান রাখছেন। এবং উনি পরে আওয়ামী লীগ করলেন, ভাসানী সাহেব আওয়ামী মুসলিম লীগ, পরে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এটাকে অনেক বড় করলেন। তা আমি যেটা বলছি যে আজকে মুসলিম লীগ বাংলাদেশে, এই দেশে, আমাদের এই বাংলাদেশে মুসলিম লীগের আগের সেই অবস্থা নেই।
হ্যাঁ, এটা মহসিন রশিদ ভাইয়ের মতো মানুষরা চেষ্টা করছেন যে একটা পার্টি, এত ট্রেডিশনাল পার্টি, এত একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এটা হারিয়ে গেলে কেমন হয়। তাই আমি বলবো যে মহসিন রশিদ ভাই এর একটা বিরাট বদন্যতা। উনার মতো একজন বিচক্ষণ এবং অত্যন্ত জ্ঞানী মানুষ অন্য কোন রাজনৈতিক দলে গেলে, জাতীয় পার্টিতে গেলে মন্ত্রী হইতেন, বিএনপিতে থাকলে ওনার মন্ত্রী হওয়ার সর্বাত্মক যোগ্যতা ছিল, আওয়ামী লীগে থাকলে তো হতে নেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি যেটা একটা কম্পালশন থেকে ধরে রেখেছেন, যে এত বড় একটা ঐতিহ্যবাহী দল যেটা 1947-এ একটি রাষ্ট্র তৈরি করেছে, সেই দলটি এভাবে হারিয়ে যেতে পারে না। তো আমি তো করবো ইট ইজ হিজ গ্রেট, ইট ইজ জেনারেসিটি এন্ড কাইন্ডনেস যে এই দলটাকে উনি ধরে রেখেছেন। কিন্তু এই দলটা কিন্তু আজকে নাই, কারণ এই দলের যে একটা সময়ে এসে মানুষের যে চাহিদা, পাকিস্তান সৃষ্টির পরে আস্তে আস্তে পূর্ব পাকিস্তানের লোকজনের যে আশা আকাঙ্ক্ষা, যেভাবে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে যেভাবে আসছিল, ওই জায়গাটা মুসলিম লীগের পক্ষে অ্যাড্রেস করা কঠিন ছিল। এটা আমি মুসলিম লীগের দোষ দেই না, কারণ মুসলিম লীগের চিন্তা করতে হইতো অল পাকিস্তান নিয়ে। অল পাকিস্তান নিয়ে চিন্তা করলে এই এই তৎকালীন আওয়ামী লীগের যে এজেন্ডাটা, এইটা এটা টেনে আনা সম্ভব ছিল না। তাই আওয়ামী লীগ ওই জায়গাটাকে বাঙালি জাতির মধ্যে যে আশা আকাঙ্ক্ষা তৈরি করলো, যে সাংস্কৃতিক ভিত্তিক, ভাষা ভিত্তিক, এইগুলোকে আওয়ামী লীগ এড্রেস করতে লাগলো, এবং 50-এর দশকে আওয়ামী লীগ ওয়াজ গেটিং পাওয়ার এন্ড স্ট্রেংথ। তো আমি যেটা বলছি যে হ্যাঁ, আওয়ামী লীগ যদি মানুষের মন থেকে যদি আওয়ামী লীগ মুছে যায়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না, আওয়ামী লীগ এমনিতেই হারিয়ে যাবে। আর মানুষের মন থেকে যদি আওয়ামী লীগ আইনগত তো ব্যবস্থা নিতে হবে, তারা যে কাজ করেছে যেটা আমি একটা কথা বলি, আমি আপনাকে বলি, আওয়ামী লীগ, আবারও বলি, যত আইনগত অবস্থাতেই আপনি যান না কেন, মানুষের মন থেকে যদি দলটি মুছে যায়, তাহলে এটা একদমই চিরতরে এটা শেষ হয়ে যাবে, নিষিদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না। আর যদি মানুষের মনে তার স্থান থেকে যায়, তাহলে নিষিদ্ধ করে লাভ নেই। জামাতে ইসলামকে আইন করে নিষিদ্ধ করা হয়েছিল, তাই বলে কি জামাতে ইসলাম হারিয়ে গেছে? আমার তো মনে হয় জামাতে ইসলাম আগের চেয়ে বোধহয় আমার মনে হয় যে আরেকটু শক্তিশালী অবস্থানে আছে। এটা হলো বাস্তবতা। তো সেই জন্য একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, আমার মনে হয় যারা রাজনীতি করেন, সিজন পলিটিশিয়ান যারা, মহসিন রশিদ ভাইও যে নিষিদ্ধ করাটাকে খুব একটা বোধহয় অ্যাপ্রিসিয়েট উনি করেন না। উনারও এই মত যে আওয়ামী লীগ এই দলটি যখন মানুষের মন থেকে হারিয়ে যাবে, নিষিদ্ধ করার কোনো প্রয়োজনই হবে না। সেটা আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল ছিল, এটা ইতিহাসে থাকবে। আর মানুষের মনে যদি আওয়ামী লীগের স্থান থাকে, সেটাকে আপনি নিষিদ্ধ করে কিচ্ছু করতে পারবেন না। তবে উপদেষ্টারা বৈঠকে বসেছেন, এটা আমরা এখনো ওই বৈঠকের কোনো সিদ্ধান্ত সম্পর্কে এখন পর্যন্ত আমার কাছে কোনো নিউজ নেই। আর সবচেয়ে বড় কথা হলো এই যে এখানে আসলে বর্তমান সরকারের অনেক বিষয় আছে যেগুলো খুব জরুরি হয়ে পড়েছে, যেটা আমাদের মহসিন রশিদ ভাই উল্লেখ করেছেন, যে করিডোরের প্রশ্ন। এটা কিন্তু টেরিটোরিয়াল একটা ম্যাটার, টেরিটোরিয়াল অ্যাসপেক্ট, এবং এই করিডোর দেওয়ার ব্যাপারে আপনাকে রেফারেন্ডামের বাইরে গিয়ে করিডোর আপনি দিতে পারবেন না। আমি সরকারের এই সিদ্ধান্তের সাথে মোটেও একমত নই। করিডোরের সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক আছে কিনা, করিডোরের সাথে এটা এখনো বোঝা যাচ্ছে না। লেট আস, or particularly let me have the time exactly to assume this assumption and presumption, তখন আসবে। আমার কথা হলো করিডোর আপনি দিবেন, আমি একটু এখানে শেষ করে দিচ্ছি। করিডোর দেবেন একটা, যেই আরাকান স্টেট অর্থাৎ মিয়ানমারের যে স্টেটের সাথে আপনি করিডোর যুক্ত করবেন, আরাকান এটা একটা আর্মস কনফ্লিক্টিং জোন হয়ে গেছে। তার পাশে আছে কোকিচিন স্টেট। কুকিচিন স্টেট এবং আরাকান স্টেট দুটোই কিন্তু আনরেস্ট সিচুয়েশন চলছে, এখানে আর্মস টাসেল চলছে। এমন একটি অত্যন্ত যেখানে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে, এবং সিজ ফায়ার দিয়েও বার্মিজ জান্তা গভর্নমেন্ট সেটাকে ব্রেক করছে। এমন একটি জায়গায়, এমন একটা ভোলাটাইল একটি রিজিয়ন, যেখানে আর্মস কনফ্লিক্টিং সিচুয়েশন, আর্মস স্কিরমিশেস ইজ গোয়িং অন দ্য ডেইলি বেসিস, সেখানে আপনি করিডোর দেবেন বাংলাদেশের সাথে? How can you check it? How can you exactly make intervention of smooth passing of the vehicles carrying arms and ammunitions? Dangerous. সুতরাং আমি সরকারকে, আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি সরকারের প্রতি আবেদন জানাবো
যে এই জিনিসটা করিডোরটা দেওয়ার ব্যাপারে যেন সরকারকে 100 বার চিন্তা করতে হবে এবং প্লেবিসাইট হতে হবে, যেটাকে গণভোট বলে, যেটাকে রেফারেন্ডামের মাধ্যমে জনগণ যদি বলে যে করিডোর দেওয়া যায় তাহলে সরকার দিবেন, অন্যথায় এটা দেওয়া যাবে না, কোনোভাবেই নয়। তবে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জনগণ করিডোর দেওয়ার পক্ষে বোধহয় নয়। অসংখ্য সুতরাং ধন্যবাদ। বিষয়টি ভাবতে হবে। ধন্যবাদ।